ভূতে বিশ্বাস করো? I was possessed. তো আমার জুতোর আওয়াজ হচ্ছে, মচল মচল। জাস্ট কিছুটা যাওয়ার পরেই মনে হলো কেউ একজন পেছনে আমার আসছে। আচ্ছা। বিশ্বাস করতে পারবে না, তখন মনে হচ্ছে আমার গায়ে নিঃশ্বাসটা পড়ছে। একদম তুমি ফিল করছো তোমার পিছনে আমার নিঃশ্বাস পড়ছে এখানে। প্রচন্ড জোরে দৌড় শুরু করলাম। আমি দৌড়চ্ছি, আমার সঙ্গে দৌড়াচ্ছে। বাবা বললেন যে ঠোকার সময় যে নিম গাছটা, ওটা ঠিক না। হঠাৎ একদিন আমরা একসঙ্গে তো শুতাম, একদিন আমার কাজিন জামা প্যান্ট পরছে। আচ্ছা। রাত্রির তখন 2:30 হবে। তুই ঘুমাচ্ছিস, ঘুমা না, আমাকে ডাকছে তো। কে ডাকছি? বলে ডাকছে, তুই তুই ঘুমাচ্ছিস, ঘুমা। Matteo. Who is that? What do you hear? আমার তো কিছুটা সন্দেহ হয়েছে। ও বেরিয়েছে, আমি ওর পিছু করেছি। যে ওকে ডেকেছি আমার এক বন্ধু, তার গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা। সেখানে গিয়ে বলছে, ওই তুই আমার ডেকে পালিয়ে চলে এলি। সেই অবস্থাতে ও তখন অনুমতি ছিল না। আচ্ছা। শুনেছি নাকি বেরোলেই মেরে দেয়। এই যে তুমি বললে নিশির ডাক কি, হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও ফেস করেছি। নমস্কার বন্ধুরা, আমি পার্থ। আর আজকে তোমরা যে এপিসোডটা দেখতে চলেছো সেই এপিসোডটা খুবই ইউনিক এপিসোড হতে চলেছে, কারণ আজকে আমাদের যে গেস্ট আছে তাদেরকে তুমি চেনো একটা অন্য রূপে। আর আজকে আমাদের পডকাস্টে দি আদার সাইড অফ আওয়ার গেস্ট আমরা এটা জানতে যাবো। দুটো মারাত্মক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমরা শুনতে চলেছি আমাদের আজকের গেস্ট অমিত গাঙ্গুলি। তো সরাসরি চলে যাবো অমিতদার কাছে। সবার আগে অমিতদা, তুমি বলো কেমন আছো? ভীষণ ভালো। আচ্ছা অমিতদা, তোমাকে লোকে চেনে একজন গায়ক হিসাবে, তুমি বিভিন্ন জায়গায় গান করতে যাও, হ্যাঁ, সিঙ্গার হিসাবে তোমার পরিচিত। এইবার তুমি আমাকে বলো যে তোমার সঙ্গে, তুমি যখন আমি তোমার সঙ্গে একটা আড্ডা মেরেছিলাম তখন তুমি তোমার জীবনে কিছু ভৌতিক ঘটনা শেয়ার করেছিলে আমাদের সঙ্গে। তো এই যে ভৌতিক ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটেছে, এটা তো কেউ জানে না, কেউ শোনেওনি আজ পর্যন্ত, কোনো দর্শকই শোনেনি। না, তোমাকে চেনেই অ্যাজ আ সিঙ্গার অমিত গাঙ্গুলি, একদম কারেক্ট? তো আজকের দর্শক একটা নতুন জিনিস শুনতে চলেছে অমিত গাঙ্গুলির মুখ থেকে। সেখানে গান নয়, সেখানে ভৌতিক ঘটনা যেগুলো অমিত গাঙ্গুলির সঙ্গে ঘটেছে। তো প্রথম ঘটনা দিয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটা কথা বলি। একদম। সঙ্গীত শিল্পী হওয়ার সুবাদে আমাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিদেশেও প্রচুর জায়গায় যেতে হয়েছে। একদম। আর আমার মিউজিক্যাল ক্যারিয়ার প্রায় 35 ইয়ার্স রাইট হয়ে গেছে। তো এমন কিছু ভৌতিক ঘটনা, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমার সঙ্গে হয়েছে, সেটা তো আমি কাউকে শেয়ার করতে পারিনি। আর ঠিক, তোমাকে পেলাম এবং তোমাকে আমি আজকে শেয়ার করব, এবং আমাদের দর্শক বন্ধুরা জানতে পারবেন যে কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর। একদম একদম। তবে ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বলি, ভূতে বিশ্বাস করো? আমি করি, কারণ আমার সঙ্গে ঘটেছে। ঠিক ঠিক, একদম। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। একদম, চলো। আমি তখন আমার শৈশবটা কেটেছে টালিগঞ্জ এরিয়াতে, যেখানে থাকতাম। শৈশব কেটেছে, মাঝে মধ্যে শুনতাম ওখানে অনেক ঘটনা, শুনতাম কিছু, ফিলও করেছি, কিন্তু সেগুলোতে কান দিই। যখন আমি সঙ্গীতের দুনিয়ায় এলাম তখন আমি তোমায় বলছি 88, 89। আচ্ছা। এমনি ছোটবেলা থেকে হয়, রাত্রি 10টার মধ্যে বাড়ি ঢুকে গেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, আবার ভোরবেলা উঠলাম। সুতরাং সেগুলো অন্য ব্যাপার। কিন্তু যখনই সঙ্গীতে এলাম তখন সারা রাত ধরে অনুষ্ঠান হতো। তো আমার যে সব গ্রুপ ছিল যাদের সঙ্গে আমি গাইতাম, তখন তো আমি একদম নতুন। তারা কি করতো,
আমাদের যেখানে বাড়ি ছিল একটা বড় কমপ্লেক্স, হুম কমপ্লেক্সের গেট থেকে ধরে নাও ওটা প্রায় 15টা টাওয়ার, এখন টাওয়ার কিন্তু তখন সেগুলো 3-4 তলার। আচ্ছা তো গেট থেকে আমাদের টাওয়ারটা অন্তত হাফ কিলোমিটারের একটু কম, হুম জায়গাটা বিশাল জায়গা। তো যখন আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হলো, গান গাইবো এই আনন্দ, বিভিন্ন জায়গায় দৌড়াতে শুরু করলাম। আর আজ পর্যন্ত হুম আমাকে কেউ প্রথম শিল্পী হিসেবে দেখেনি, আচ্ছা দেয়ও নি। আচ্ছা কারণ কিশোর কুমার সাবজেক্ট, হুম হুম অমিত গাঙ্গুলি, কিশোর কুমারের গান সবার শেষে গান। আচ্ছা তো আমার অনুষ্ঠান শেষ হতো কখনো রাত্রির 1টা, কখনো রাত্রি 2টো, কখনো রাত্রি 3টে। এবার আমার গ্রুপরা কি হলো, অনেকের সঙ্গে বাজাতো। আচ্ছা তো ওরা আমাকে বলেছিল, দেখ আমাদের দেরি হয়ে যাচ্ছে, হুম। তুই আজকে গেটে নেমে যা, হুম প্রথম দিন গেটে নেমে যা। ঠিক আছে, আমি ওরকম গেটে নামতাম, আচ্ছা হেঁটে অতটা আসতাম, আর আমার সঙ্গে অন্তত 7-8টা কুকুর থাকতো ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা, এবং কুকুরগুলো ওয়েট করতো। আমি কারণ ওই ফাংশনের লুচি আলুর দম ওদেরকে দিতাম। হ্যাঁ আর ওরা একটা কি কানেকশন, টাইমটাও বুঝে গেছে এই সময় বস আসবে, হ্যাঁ। আমাদের লুচি আলুর দম দেয়। ভেরি গুড। এরকম কয়েকদিন হয়েছে, আমার পেছনে এসছে, আমি বাড়িতে ঢুকে গেছি। একটা দিন পার্টিকুলার, হুম সেদিন আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। নিশুতি রাত, শীতকালের রাত, হুম হুম মোস্ট প্রবাবলি ডিসেম্বর মাস, এবং মোস্ট প্রবাবলি অমাবস্যা ছিল। আচ্ছা কিন্তু তখন তো অমাবস্যা কি, হুম। একাদশী কি, সব তো কেয়ার করতাম না। এনিওয়ে, ছোট করে বিধ্বস্ত হয়ে নেচে কুদে আমি নামলাম রাস্তার উপরে। হুম রাস্তার উপরে নামলাম অ্যারাউন্ড 1:30 থেকে 1:45। আচ্ছা ওরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। হুম হুম একটা জনপ্রাণী তো নেই, আমি আমার সাকরেদদের খুঁজছি, তারাও নেই। কি হলো আজকে নেই কেন, প্রায়ই থাকে, আজকে নেই। হুম এনিওয়ে চলো, আমি চলতে শুরু করলাম। ওই কমপ্লেক্সে একদম ঢুকতেই একটা বিশাল নিম গাছ ছিল। ওই কমপ্লেক্সে ঢুকতেই একদম ঢুকতেই একদম আচ্ছা। ঢুকতেই। এবং ওটা সম্পর্কে আমি অনেক শুনেছিলাম, হুম হুম কিন্তু কোনোদিন আমি কেয়ার করি। এনিওয়ে, আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে, আমি তোমাকে একটু পরে বলবো। হুম হুম মেন ঘটনাটা বলে দিই আমার সঙ্গে কি হয়েছে। আচ্ছা আমি ঢুকলাম, জাস্ট 10-12টা পা গেলাম, আর আমি তখন চেনালা হান্টার জুতো পরতাম, হুম হুম হোয়াইট ব্যাগি শার্ট, হুম, হুম। প্যান্ট, মানে স্টেজে লাগবে। একদম একদম তো আমার জুতোর আওয়াজ হচ্ছে, মচর মচর। জাস্ট কিছুটা যাওয়ার পরেই মনে হলো কেউ একদম পেছনে আমার আসছে। আচ্ছা আমি দাঁড়িয়ে গেলাম, তাকালাম, কিছু নেই, জনপ্রাণী নেই, নিস্তব্ধ নিশুতি রাত। আচ্ছা, ঠিক আছে চল। কিছুটা গেলাম, আওয়াজ আরো গভীর হচ্ছে, তুমি একদম শুনতে পাচ্ছ, স্পষ্ট শুনতে পাচ্ছ স্পষ্ট। যে কেউ তোমাকে ফলো করছে, ফুটস্টেপ পাচ্ছে। ফলো করছে না, আমার পেছনে আসছে। আচ্ছা তখন আমার মনের মধ্যে একটা কিন্তু কিন্তু আছে, মানে কেউ তো নেই, হুম হুম একটা কুকুরও নেই যে হুম। কুকুরগুলো আমার সঙ্গে থাকতো, সেও নেই। আবার আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একদম সোজা ঘুরে নিই পেছনে, হুম কিছু নেই। আমার কি মনে হলো, আমি তখন পইতে পড়তাম, আচ্ছা গাঙ্গুলি তো, হুম পইতেটাকে আঙুলে 2.5 পেজ জড়িয়ে হুম গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এগোচ্ছি। বিশ্বাস করতে পারবে না, তখন মনে হচ্ছে আমার গায়ে নিঃশ্বাসটা পড়ছে, একদম তুমি ফিল করছো তোমার পিছনে একদম। আমার নিঃশ্বাস পড়ছে এখানে। তখন আমি জোরে জোরে গায়ত্রী হুম। মন্ত্র জপ করছি, আর মনে হচ্ছে আমার শরীরও ভারী হয়ে আসছে, মানে প্রচন্ড ভারী হয়ে আছে। মানে আমি আর এক পা
এগোতে পারবো না, আচ্ছা। এইরকম সিচুয়েশন চলে এসছে। আমি তখন ভগবানের নাম করে গায়ত্রী মন্ত্র জোরে চেঁদে চেঁদে দৌড় শুরু করেছি। আমি দৌড়চ্ছি, আমার পেছনেও দৌড়াচ্ছি। তো তখন তোমার ফিলিংসটা কিরকম হচ্ছে না? আমি তোমাকে বোঝাতে পারবো না যে ভয়টা কি জিনিস। একটা মানুষ ভয় পেলে তার শরীরের সব অঙ্গগুলো স্তব্ধ হয়ে যায়। আমার যা স্তব্ধ হয়ে গেছিল, শরীরটা ভারী হয়ে গেল। আমি প্রচন্ড জোরে, মানে আর 2-3টে টাওয়ার, আচ্ছা। প্রচন্ড জোরে দৌড় শুরু করলাম। আমি দৌড়চ্ছি, আমার সঙ্গে দৌড়াচ্ছি। আমাদের 3 তলায় বাড়ি ছিল। আচ্ছা। নিচে একজন চিত্রকর থাকতেন, আর আমাদের ওই বাড়ির গেট দেওয়া থাকতো। আমি তার গ্রিলটা ধরে জাস্ট বললাম, তার নাম আমি এখানে বলছি না, দাদা আমাকে বাঁচাও, দাদা আমায় বাঁচাও বলে ওখানেই আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে প্রায় ভোর 4টে আর কি, যখন চোখ মেলে দেখলাম যে আমি ওনার বিছানাতেই রয়েছি শুয়ে। আমাকে উনি নাকি দুধ খাইয়েছেন, চোখে মুখে জল দিয়েছেন, তো আমাকে অনেক ধমকেওছেন। আচ্ছা। তোমার এত সাহস, তুমি জানো না এই জায়গাটা সুবিধের নয়, এখানে কত লাশ পোতা আছে, তুমি কি জানো একটা সময় এখানে মেরে এনে লাশ পুঁতে দিত ওই গ্রাউন্ডটাতে? তাহলে কতটা ডেঞ্জারাস আর ভয়ঙ্কর গ্রাউন্ড। আমি একটু সুস্থ বোধ করলাম, তাহলে আমি বাড়ি যাবো, আমাকে তুমি একটু পৌঁছে দাও। আচ্ছা, ওখান থেকে কতটা দূর ছিল? 3 তলা। আচ্ছা, উপরে যাবে, আমাকে একটু পৌঁছে দাও। চল। বাড়িতে গেলাম, সচরাচর বাবা দরজা খোলেন। বাবা খুলে ওনাকে দেখে, না কি হয়েছে কি হয়েছে, বলছে আপনাকে আমি কালকেও বলবো, আপনি অমিতকে আগে শুয়ে দিন। শুয়ে পড়লাম। পরের দিন আমার প্রায় 4 জ্বর, উঠতে পারছি না বিছানা থেকে, শরীর ভারী হয়ে গেছে। তখন আমি আমার বাবাকে খুলে সব বললাম। আচ্ছা। বাবা বললেন যে তোমাকে আমি একটা কথা বলি। অ্যাকচুয়ালি ওই জায়গাটা অ্যাকচুয়ালি জঙ্গল ছিল একটা সময়। আচ্ছা। 69 তখন আমরা ওখানে গেছিলাম, তখন আমি খুবই ছোট। আচ্ছা। একদমই ছোট। বাবা ফিরতেন রাত্রি তখন 12টা। আচ্ছা। বাবা আমায় বললেন, আমার সঙ্গে ঘটেছে কিন্তু আমি তোমাদের শেয়ার। কেন কেন করনি? তোমরা ছোট, তোমরা ভয় পাবে, ভয় তো পাওয়া উচিত না। আমার বাবা খুব সাহসী। আচ্ছা। বাবা বললেন যে ঠোকার সময় যে নিম গাছটা, ওটা ঠিক না। আমার তো জেদ চেপে গেল, তোমায় বলতে হবে ওটা কি ঠিক না কি। বলো, তুমি তখন অনেক ছোট, আমরা এখানে প্রথমে এসেছি। একদিন রাত্রিবেলা আমি তখন 12:30 বেজে গেছিল, বাবা এরকম সময় ফিরতেন, টিউশন করে ফিরতেন। বলো, আমি গেটে একটা পা দেখেছিলাম লোমস, আর একটা পা দেখেছিলাম নিম গাছের উপরে। বাবা, তো ভয়ঙ্কর ব্যাপার। এটা কিন্তু আমি কাউকে শেয়ার করতে পারিনি, আজকে তোমায় শেয়ার করলাম এত বছর পরে। কাকে বল? অনেকে বিশ্বাসও করে না এইসব জিনিস। বিশ্বাস করে না। হ্যাঁ, একদম একদম। যার সঙ্গে ঘটেছে সে জানে যে কি হয়েছে,
আর কি হতে পারে। এবং বিশ্বাস করো তারপর থেকে আমি আমার ছেলেদেরকে বলেছিলাম, আমার মিউজিশিয়ানদের, আমি আর কোনোদিন এখান থেকে একলা যাব না, তোমরা আমাকে আমার বাড়ি অব্দি পৌঁছাবে, তাতে যদি তোমাদের কিছু দিতে হয় পয়সা কড়ি গাড়ির জন্য আমি দেবো, বাট তোমরা আমাকে। তারপর থেকে বিশ্বাস করো আমি আর জীবনে কোনোদিন আমি ওই গেট থেকে রাত্রিবেলা একলা হেঁটে আসি, আর ওরকম রাতে ওইরকম রাতে। এই 2টো, 2:30, 3টে, এটা তো মানে একটা খুব বাজে টাইম। এই প্রেজেন্স, আত্মা চাই আমার বলো। ফিলিংসটা আমি তোমাকে হুম। বলে বোঝাতে পারবো না, আমি কতটা ফেস করেছিলাম। তারপরে এবং ওখান আমাকে থেকে কি বেরিয়েছিল আমাকে তারপরে? পজেস্টও করে ফেলেছিল। ওইখান থেকে কিরকম প্রসেস করেছিল? আমি বললাম না তোমাকে, আমার চলছে না, পা চলছে না। যে গা ভারী হয়ে যাচ্ছে, পা চলছে না, এই এই জিনিসটা হয়েছিল। কিন্তু তার পরের দিনকে তোমার কি রিয়াকশন ছিল? তোমার জ্বর এসেছিল তুমি তো বলছিলে, এছাড়া আর কোনো কিছু ফিল করেছিলে? ফির মানে আমি তারপরে 2-3 দিনের মধ্যে প্রমাণ ছিল, হুম। কিন্তু আমি খুব মানে ভীত ছিলাম। তো আমার মিউজিশিয়ানরা তোকে না ঠিক স্বাভাবিক লাগছে না। হুম। না কই কিছু তো না। না তোকে স্বাভাবিক লাগছে না, অস্বাভাবিক লাগছে, তোকে তো এরকম দেখি না, কারণ তুই সবসময় হাসি খুশি, চল এ করবো এ করবো। হুম। হ্যাঁ, না ঠিকই আছে, বাট আমার সহজ হতে বেশ কিছুদিন লেগেছিল। হুম। না না, এটা হাওয়া লেগেছে, এটা বেশ হাওয়া লেগেছিল তোমার। বাট আমাকে একটা জিনিস বলো, এই যে তুমি যে বললে যে নিম গাছটা এত পুরনো, ওখানে তোমার বাবা দেখেছিল ওরকম 2টো পা দুরকম, তো মোটামুটি যারা ওখানকার লোক তারা বা ওখানে ছিল যারা, তারা মোটামুটি এই জিনিসটা জানতো যে এই জায়গাটা ঠিক না, কিন্তু Almost তারপর সবাই জানে। অলমোস্ট সবাই জানে। তো তারপরে ওরা কোনো মানে প্রিকশনস নেওয়ার কোনো চিন্তা ভাবনা করেনি? একটা এতে কে প্রিকশন নেবে, কে নিতে যাবে? অর্ধেক লোক মানবে না, হুম। অর্ধেক লোক মানবে, কি প্রিকশন নেবে? তারপরে ওইখানে কত বছর ছিলে তুমি? আমি ওখানে প্রায় ছিলাম আমার স্কুল লাইফ, তারপরে আমার মিউজিক্যাল ক্যারিয়ার ওখান থেকে স্টার্ট হয়েছিল। হুম। 90 আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আচ্ছা, আর এটা তুমি মোটামুটি বলছিলে 89-এর ঘটনা। 88, 88, 89-এর ঘটনা। 89 জাস্ট তখন আমার ক্যারিয়ার স্টার্ট। মানে ওই 2 বছর তুমি ওখানে ছিলে। এখন জিনিসটাকে রিকল করে তোমার কিরকম লাগে? এই যে তুমি যে আমার সঙ্গে ঘটনাটা বললে, তুমি তো রিকল করলে একবার সেই পুরোনো জায়গায় তো গেলে। তুমি বিশ্বাস করো কিছুদিন আগে আমি ঢুকেছিলাম, আচ্ছা। অনেকে নস্টালজিক হতে ছোটবেলার জায়গায় যায় না, হ্যাঁ হ্যাঁ, একদম। কিছুদিন আগে আগে আমি ঢুকেছিলাম ওখানে, হয়ে যায়। যে দেখি। এখন তো আমার সব তখনকার কেউ নেই, সব নতুন আনন্দ, কিন্তু সেই রাস্তা, সেই নিম গাছ হুম। এখনো আছে। হুম। আমার ওদিক দিয়ে গেলে বা ওইখানে সেই গেলে গাছ তো ছমছম, সেই ওটা থাকবেই। ওটা ওটা ফিল করেছে কি আবার? 100% পড়েছি। আমি ভাবছি, আমি তোমাকে আমি যদি তোমার জায়গায় থাকি তাহলে কি ফিল করতে পারতাম, মানে এই জায়গাটা তো তখন বুঝতে আমার পারছি। একটাই সম্বল, আমার পইতে। আর এখন এখনো তো বইতে। না আমি পইতে অনেকদিন পড়ি না, আচ্ছা। কারণ পইতে পড়লে অনেক নিয়ম মানতে হয়। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, এটা তো আছে। সেগুলো আমাদের, আমি যে দুনিয়ায় আছি, হুম। আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমি সেগুলো মানতে পারি না। কিন্তু এই যে তুমি পইতে পড়ো, তুমি তো মন্ত্র তো জানো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি মন্ত্র চ্যান্টিং করতে পারো যদি এরকম কিছু একটা হয়। একদম। এছাড়াও তো প্রচুর জায়গা তুমি শো করতে যাও, প্রচুর জায়গা, ঠিক আছে। আমি এমনি তো মানে অনেক ঘটনা শুনতে থাকি তোমার সঙ্গে ঘটছে, এই হচ্ছে, সেগুলো তো শুনতে সবসময় থাকছি। তবে এই যে তুমি যে জিনিসটা বলে, তোমার যে এক্সপিরিয়েন্স, মানে সবসময় যে আমি ভূতের দর্শন পাবো সেটা না, সেটা সবসময় সম্ভব না। প্রেজেন্স ফিল করিয়ে গেল। কিন্তু আমি পরে অনেক পড়াশোনা করেছি। হুম। আমরা যেটা আত্মা বলি, হ্যাঁ হ্যাঁ, আত্মা তো মৃত্যু হয় না, ঠিক। কোনোটা গুড কোনোটা ব্যাড। হুম। আমার কাছে যিনি এসেছিলেন তিনি গুড কিংবা ব্যাড আমি ফিল করিনি, বাট হুম। প্রত্যেকটা লোকের যাদের জীবনে এগুলো ঘটেছে হুম।
তারা তো গুড আর ব্যাড ধরবে না। না, অবভিয়াসলি না। সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স তুমি করেছো 90s 89 88 এর সময়, এত আজ ওখানে হয়নি। ওখানে আমার ছোটবেলা কেটেছে। ঠিক, আর এতটা তো আমাদের ডেভেলাপ করেনি সেই সময়, তোমাকে যে এত তখন ইনভেস্টিগেশন করারও লোক নেই যে ওখানে গিয়ে করবে বা কিচ্ছু প্রচুর নেই। গাছপালা তাহলে আমরা ছোটবেলায় খেলেছি, কিন্তু ওই যে তোমায় বললাম রাত্রি 10টার মধ্যে তো বাড়িতে ঢুকতেই ঠিক। হবে, হুম, ঢুকতেই হবে। কিন্তু যখনই আমি এই প্রফেশনে এলাম তখন তো আমার রাতটাই তো আগে, ঠিক। কারণ তখন সারা রাত ধরে অনুষ্ঠান হয়। হুম 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 মারাত্মক একটা এক্সপিরিয়েন্স বললে তুমি তোমার লাইফে, মানে একটা প্রাইম টাইম, তোমার যখন একদম প্রাইম টাইম যখন ছিল সেই সময় এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এখন তোমার পাশে বসলে পর কথা বললে পর তোমার অরাটাকে ফিল করতে পারি, প্রচন্ড স্ট্রং। তার মানে তো আমি ভাবছি যে সেই সময় তোমার কতটা অরা স্ট্রং ছিল, আর যখন তুমি এরকম হেঁটে আসছো আর তুমি যখন ফিলটা পাচ্ছ পিছন দিক থেকে, তোমরা ভাবো কতটা ভয় আমি পেয়ে একটা মানুষ বলছি করে। তো, গা ছমছমে রাত, সেই রাতটা আর এমনি তো ডিসেম্বর ফার্স্ট আমি নেমেই যেটা ফিল করছি আমার সঙ্গীগুলো নেই। ঠিক, কি হলো আজ? ওরা আগেই বুঝে যায়, কুকুর বিড়াল আগেই বুঝে যায় ওরা এই জিনিসটা, বা দেখতেও পায়, যেটা আমরা বলি। সঙ্গীগুলো নেই, তো ওরাই আমার সঙ্গে থাকে ওই লুচি আলো তোমার। হুম, মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। মানে আমি শুধু ভাবছি, সিনটা ভাবছি যে তুমি গায়ে কাঁটা দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে আমিও ওই জায়গাটাই যাচ্ছি যে তুমি এরকম হেঁটে আমি আসছো। যখনই ওটা রিকল করি, ফিল করি, আরো ঘটনা আমার সঙ্গে ঘটেছে, কিন্তু দ্যাট ওয়াজ দ্য ডেঞ্জারাস। আই ওয়াজ পজেসড। হুম, হয়তো ঈশ্বরের কৃপা ছিল যে আমার ওপর এফেক্টটা সেইভাবে হয়তো যায়, ঠিক ঠিক। বাট আমি পজেসড হয়েছিলাম কিছুক্ষণের জন্য, হুম, কিন্তু আমাকে আমার মধ্যে ভীষণভাবে থাকতে পারেনি। হুম। তারপরে যে মাল্টিপল ফ্যাক্টরস আছে, আমি তোমাকে বলছি, কারণ তোমার একটা তোমার পৈতে রয়েছে, চট করে করতে পারে না, তারপরে তুমি মন্ত্র চ্যান্ট করেছো, তা হতে পারে না। আর সবাইকে যে ভূত প্রসেস করলে যে তাকে পুরো গ্রাপস করে নেবে সেই টাইমটাও সে পায়নি। পাইনি। তো যেটাকে আমরা আমাদের ভাষায় বলি সেটাকে হাওয়া লাগা বলি, মানে সে চেষ্টা করেছে, কিন্তু দেখো ওই ওই হয় না যে দেখো আমার মধ্যে একটা লিভিং এনার্জি রয়েছে, আরেকটা এনার্জি আমার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, এই যে ক্ল্যাশটা হচ্ছে সেই ক্ল্যাশের জন্য কিছুটা হলে পরে তোমার ওই অরাটাকে উইক করে তোমার ওই গায়ে জ্বর পরের দিনকে, বা ওই যে ভয়, প্রচন্ড জ্বর, ভমিটিং। আমার মা অনেক কিছু জানতেন, আজকে মা নেই আমার, মা অনেক কিছু জানতেন। আমার ভাইরাও তো তখন, ভাই বোনেরাও ছোট, আর আমি সবাইকে শেয়ার করিনি, কারণ ওরাও খেলতে যায়, ওরাও যদি হয়, বাবাকে এবং মাকে বলেছিলাম যে তোমরা এটা তোমাদের মধ্যে রাখো। আমার মা কিছু মন্ত্রতন্ত্র দিয়েছিলেন, পাঠ করেছিলেন, যে আমি খুব তাড়াতাড়ি সার্ভাইভ করে গেছিলাম। আচ্ছা, মা তো একটা ইনসিডেন্ট বলে দাদা। পরে আমি শুনেছি দু একজনের কাছে, যাকে আমি শেয়ার করতে পেরেছি, তারা তারা তান্ত্রিক গোছের। আচ্ছা, তারা আমায় বলেছিল ভবিষ্যতে কোনোদিন যদি এরকম ঘটে, পিছন ফিরে তাকাবেও না, দাঁড়াবেও না। ইউ আর লাকি এনাফ, তুমি সেদিনকে পার পেয়ে গেছো। কারণ আমি 2 টাইমস কিন্তু ব্যাক করেছি। আচ্ছা, আমি কিন্তু একবার ঘুরে দেখেছি কেউ নেই, নেক্সট টাইম আমি ঘুরে দাঁড়িয়ে গেছি। আচ্ছা, ভেরি ব্যাড। আমিও দর্শকদেরকে বলবো, এরকম কোন সিচুয়েশনে কোনোদিন পড়লে ঠিক, ফিরে তাকাবে না, ঠিক। তুমি তোমার শক্তি দিয়ে এগিয়ে যাও। তোমার মধ্যে যে শক্তিটা আছে, ওরা কিন্তু, আমি যতটুকু শুনেছি, যে তারা দুর্বলদের বেশি অ্যাটাক করতে পারে। হ্যাঁ, একদম একদম। যাদের ওরা স্ট্রং, ওখানটা খুব একটা পৌঁছাতে পারে না, তারা যায়ও না, কারণ তারা তো মুক্তি পায়নি। তাদেরকে তো তারা ঘুরে বেড়াচ্ছে। ঠিক, আমি যত হ্যাঁ হ্যাঁ 100। দেখো যে শুনেছি, যে জিনিসটা তুমি বলে সেই জিনিসটা
একদম 100% ঠিক। প্রথম কথা যে পিছনে ঘুরে তাকাতে নেই, তার পেছনে একটা রিজন আছে। কারণ সে একবার চোখাচোখি হয়ে গেল পর সে তোমাকে প্রপারলি ফুললি প্রসেস করে নিতে পারে। এই কারণেই বলা হয় যে পিছনে ঘুরে তাকিও না, ঠিক আছে? তো যার এবার কি টাইপ অফ স্পিরিট এসছে তাদেরও তো কিছু পাওয়ার্স রয়েছে, এবার বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক আছে? কেউ নিশির ডাক বলে, কেউ নিশি বলে ডাকে, যে নিশির ডাক দিল পিছনে ঘুরে তাকালো বা তাকে রেসপন্স করলো, তাকে নিয়ে চলে গেল। ব্রহ্মদৈত্য হতে পারে, ঠিক আছে? এবার প্রত্যেকের ক্লাসিফিকেশন পাওয়ার আলাদা থাকে। এটাও ঘটেছে, ওটাও ঘটেছে। ওখানেই ঘটেছে। আচ্ছা, ও মাই গড, তুমি কি বললে? তার নিশ্চয়ই ডাক দিয়েছে। ছোট্ট করে হ্যাঁ, একদম একদম। আমরা তখন ভোরবেলা ফুটবল খেলতে যেতাম, আচ্ছা। আমাদের মাঠ ছিল ফুটবল। তো আমার কাজিন আমাদের কাছে থাকতো। হুম হুম আমার বন্ধু বান্ধবরা আমরা ফুটবল খেলতাম। হুম হুম হঠাৎ একদিন আমরা একসঙ্গে তো শুতাম, হুম একদিন আমার কাজিন জামা প্যান্ট পরছে, আচ্ছা। রাত্রির তখন 2:30 হবে। বলে, তুই ঘুমাচ্ছিস, ঘুমা না, আমাকে ডাকছে তো। বলে, কে ডাকছে? বলে, ডাকছে, তুই তুই ঘুমাচ্ছিস, ঘুমা। আমার তো কিছুটা সন্দেহ হয়েছে। হুম হুম এটা কিন্তু ওই ঘটনার অনেক আগে, আচ্ছা। সেম প্লেস। হুম ও বেরিয়েছে, আমি ওর পিছু করেছি যা। হুম 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 যে ওকে ডেকেছে হুম। আমার এক বন্ধু, তার গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা। সেখানে গিয়ে বলছে, ওই তুই আমার ডেকে পালিয়ে চলে এলি। আমি কিন্তু দূর থেকে ওয়াচ করছি ব্যাপার। হুম। এই যে তুমি বললে নিশির ডাক কি, হ্যাঁ হ্যাঁ। সেটা আমিও ফেস করেছি। হুম এবং ওকে আমি সেই অবস্থাতে, ও তখন ওর মধ্যে ছিল না, আচ্ছা। শুনেছি নাকি বেরোলেই মেরে দেয়, হুম 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 শুনেছি। But কেন হয়নি, হয়তো আমার জন্য হয়নি, প্রেজেন্স থাকতে পারে যে তুমি রয়েছো দেখে ফেলবে, হতে পারে না। না তার থেকে বড় কথা আমার ওরা, সেটাও থাকতে পারে। ওরা তো একা অ্যাটাক করে, একা পেলে অ্যাটাকটা করবে। ও কিন্তু তখন ওর মধ্যে ছিল না, হুম ও এরকম ছিল। উম, আহ, আমি ওকে বগলদাবা করে নিয়ে গিয়ে পায়লা করেছি। আমাদের বাড়িতে গঙ্গা জল সবসময় থাকে, আচ্ছা। আমি গঙ্গা জল থেকেছি। তা ও যখন এই আওয়াজটা শুনেছিল, তো তখন ওর রিয়াকশন কিছুই তো ছিল না তার। প্রপার নিষিদ্ধ ডাক ওটা, তার একদম প্রপার নিষিদ্ধ ডাক। মানে ওকে পজেস করার চেষ্টা করেছিল, কিছুটা করেও ফেলেছিল, বিকজ তোমার প্রেজেন্ট ছিল। আর ও ভাগ্য ভালো ছিল যে তুমি ওকে দেখেছো, ভগবানের কৃপা যে তোমাকে পাঠানো হয়েছে বা দেখানোর জন্য, তো দেখো ওকে প্রোটেক্ট করো, সেই কারণে বেঁচে ফিরে গেছে। নালে নিষিদ্ধটাকে একবার যে ছাড়া দিয়ে দেয়, তাকে ফেরত আনা যায় না। আনা যায় না। পরে শুনেছি এটা হুম। কি ছিল সেটা। মানে বেশ ভালোই তুমি মানে ভৌতিক জিনিসগুলো তোমার লাইফে ঘটতে একদম আমার দেখেছো। লাইফে, আমি কেন জানি না, হুম আমার লাইফে অনেক ঘটেছে। বিদেশে বলো বিদেশেও ঘটেছে, হুম দেশে বলো দেশেও ঘটেছে, আমার সঙ্গে ঘটেছে। এবং আই ট্রাস্ট যে আত্মা আছে, ঠিক। সেটা ব্যাড অর গুড আমি জানি না, হুম কিন্তু আত্মা আছে। মানুষের শরীরটা চলে যায় হুম হুম কিন্তু তার মৃত্যু হয় না। এই যে তুমি একটা কথা বললে আমাকে যে তুমি বিদেশে গেছো, হ্যাঁ বিদেশে গিয়ে তো বিদেশে তো আরো বেশি হয়। আরে ওখানে ক্লিভল্যান্ডে একটা বাড়ি আছে, হুম হুম সেখানে এই ধরনের গল্প হতো, ঘটনা ঘটতো। তারপরে সরকার সেটাকে ওটা ভিজিটার্স করে দিয়েছে, তাদের সঙ্গে এগুলো হয়, হুম কিন্তু তারা কোনোদিন কোনো ক্ষতি করে না। আচ্ছা। এবং আমি একবার ক্লিভল্যান্ডের পাশ দিয়ে শো করতে যাচ্ছিলাম, হুম। তখন আমার প্রমোটার দেখালেন ওটা, আচ্ছা। যে দেখো টিকিট কেটে ঢুকতে হয় কি না, ভূত দেখোগে Haunted দেখা হ্যায় house তুমনে বা- কবি। হ্যাঁ, তো কলকাতার বিভিন্ন জায়গায় যেরকম আমাদের শুনেছি, বা আমি এমনও হয়েছে আমি ঘুরেছি কিছু কিছু জায়গায় যেগুলো হন্টেড জায়গা আছে। যেরকম শোনা গেছিল যে
গ্র্যান্ড ওপেরা হন্টেড, হেস্টিংস হাউস হন্টেড, পুতুলবাড়ি হন্টেড, ন্যাশনাল লাইব্রেরি হন্টেড। কিন্তু এই সব জায়গায় গিয়ে না তুমি ফিল করতে পারবে না। আমি গিয়ে ফিল করতে পারিনি, কেন কি এত লোকজন থাকে, ঠিক আছে, তুমি সেই ফিলটাই করতে পারবে না। ফিল আমি করতে পেরেছিলাম কিছু গিয়ে তোমার ডেথ রোড, যেটা আমাদের ডাউহিল আছে, ফিল করতে পেরেছি পাহাড়ের কিছু জায়গায়, সেই সব জায়গায় মর্গান হাউস, কিছুদিন আগেও দেখছিলাম যে প্রচুর মর্গান হাউস নিয়ে ভিডিও করছে লোকেরা। তো এই সব জায়গায় গিয়ে আমরা কিন্তু ফিল করতে পারি। এই যে তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, কেন তুমি ফিল করতে পারলে? ওখানে যদি জনবসতি যদি বেশি থাকতো, তারা এন্টারটেইন করতে পারতো না, সেই এনার্জিটা তোমাকে হয়তো সেই প্রেজেন্সটা ফিল করাতে পারতো না। আজকেও তাই হচ্ছে, অনেক আমাদের এখন জায়গা আছে যেখানে জনবসতি বেশি বলে থাকলে পরেও তুমি প্রেজেন্স ফিল করতে পারো না, কিন্তু কিছু কিছু ফাঁকা জায়গায় চলে যাও, গা ছমছম গা ভারী, এই ব্যাপারটা চলে আসবে। যে এইটাই হয় ফরেনের ক্ষেত্রে, কি হচ্ছে ওখানে তো বেশি জনবসতি অনেক জায়গায় কম কম থাকছে না, ক্লাস্টার ভাবে থাকছে, যে কারণে ওই আর তার মধ্যে কি হচ্ছে আমাদের এখানে রীতি রিওয়াজ অনেক আলাদা, আমরা আগুনে পুড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, ওখানে তো ডাইরেক্ট মাটিতে পুঁতে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ওদের ওখানে আমাদের থেকে বেশি ওদের ওখানে বেশি প্যারানর্মাল জিনিসগুলো ঘটে। আর একদিকে ভালো কি, ওরা ওটাকে হন্টেড হাউস হিসাবে একটা টুরিস্ট প্লেস করে দেয়। আমাদের এখানে আমরা বলবো যে অনেক এখানে ভয় পায় বলে, অনেক কেসেস হয় বলে না হন্টেড হাউস করতে পারে না, মানে ওই টুরিস্ট প্লেস টাইপের করতে পারে না, কিন্তু করলে কিন্তু প্রচুর মানে ট্যুরিজমটা বাড়বে, এটা আমার মতে। এটা মানে আমার এক্সপিরিয়েন্স বলে যে মর্গান হাউসকে যদি একটা টুরিস্ট প্লেস করে দাও, করে যাবো। হ্যাঁ করে যাও, তুমি থাকতেও পারবে, অনেক সময় পাওয়া যায় না, বাট এরকম মানে কি বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা আমরা চাই যে লোকের প্রেজেন্স গুলো ফিল করুক। পুতুল বাড়িতে আগে যেত, এখন জানি না পুতুল বাড়িতে অ্যালাউ করে কিনা, বাট শুনেছি ইটা চুনা আছে, রাজবাড়ি গুলো তো থাকে, রাজবাড়ি যেমন চাকদা রাজবাড়ি হন্টেড, প্রচুর ঘটনা আমরা শুনেছি। তোমার এই ঘটনাটা শোনার পরে আমার ইন্টারেস্ট জেগে গেল আরেকটা সেকেন্ড ঘটনা তোমার কাছ থেকে শোনার। এটা আরো ভয়ঙ্কর। আচ্ছা ভয়ঙ্করটা হলো যে আমি একটা ফ্ল্যাট কিনছিলাম আচ্ছা রিজেন্ট পার্ক এরিয়া। আচ্ছা ফ্ল্যাটটা সুন্দর করে পুজো টুজো করে ফ্ল্যাটে শিফট করলাম, হুম ভালো যাচ্ছে, দিন যাচ্ছে। আফটার 7 days হঠাৎ আমার টপ ফ্লোর ছিল, আচ্ছা ওপরে দেখছি কে বাজনা বাজছে। হুম টাইমটা হচ্ছে রাত্রির 1টা, শুরু হতো 2টোয় বাজনা মানে বাটা শেষ হতো। আচ্ছা তাহলে 1 ঘন্টা ধরে বাজনা বাজছে, তারপর রান্না হবে 2টোর পরে। প্রথমে বলছে ঠিক আছে, কারোর বাড়িতে রান্না বান্না হবে রাত্রিবেলা। দিনের পর দিন হওয়ার পর তখন না, এটা ঠিক না। তখন আমারও তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঠিক তখন আমি বাকি ফ্ল্যাট গুলোতে গিয়ে জিজ্ঞেস করলাম রাত্রি 2টোর সময় যে আমরা ঘুমাতে পারছি না, বাটনা বাটছেন। বলছে ধরো মশাই, আমরা এই রাত্রি 2টোর সময় বাটনা বাটবো? আমরা ঘুমাচ্ছি সবাই। আমার মনে একটা বিরাট সন্দেহ। আচ্ছা এবং বিশ্বাস করো, আমি জেগে থাকতাম ওই সময়টা ওই আওয়াজটা শোনার জন্য। আর এটা ডেলি হচ্ছে তো? হ্যাঁ, এইরকম একটা হয়ে গেল যে আমি বাটনা শেষ না হলে ঘুমাতে পারছি না। আবার ওয়েট করতাম কখন শুরু হবে। ফানি না? প্রচন্ড ফানি লাগছে আমার এটা। এবার ব্যাপারটা আরো গভীরে যেতে শুরু করলো। আচ্ছা ছাদের উপর হাঁটা চলা হচ্ছে, হুম দৌড়ানো হচ্ছে ছাদের উপরে। আচ্ছা এবার তো আমার সাহস মারাত্মক। হুম আমি সোজা একদিন রাত্রি 1:30টার সময় উঠে পড়েছি ছাদে। আমি ঠিক করিনি, আমাকে অনেকে পরে বলেছে, বিশেষ করে নিচে যিনি তান্ত্রিক, উনি আমায় খুব ধমকেছিলেন। আচ্ছা মানে তোমার ফ্ল্যাটে তান্ত্রিকও থাকে? নিচে একজন তান্ত্রিক থাকতো, আচ্ছা তন্ত্র সাধনা করেন, তার বাড়িতে কালী পুজো হয়, কালী ঠাকুর রয়েছে। আমি গিয়ে দেখি কেউ নেই ছাদে, কেউ নেই। ছাদের দরজা বন্ধ করে ভেতরে এসছি, আবার হাঁটা চলা শুরু হয়ে গেছে। মানে তুমি ছাদে গিয়ে দেখছো কেউ নেই, কোনো আওয়াজও নেই, যেই তুমি নিচে চলে আসলে আবার আওয়াজ শুরু হয়ে গেল। আবার শুরু। এটা করতে করতে 6 মাস 7 মাস কেটেছে। আমি তখন ফ্ল্যাটের ওনারদের সঙ্গে একটু আলোচনা করলাম, আচ্ছা। দেখো তোমরা ফিল করছো? বলে আমরাও ফিল করছি। আচ্ছা এটা নিয়ে তোমরা একটা কিছু বিহিত করো। আমরা গেলাম নিচে তান্ত্রিকের কাছে। আচ্ছা তান্ত্রিক বলছে যে
এটা তো অনেক খরচা, হুম প্রচুর খরচা এটা ভিত করতে গেলে। এই কথাবার্তার মধ্যে একদিন আমি বেহালাতে গান করছিলাম, স্টেজ করছিলাম। আমার নিচের ফ্ল্যাটের একজন আমাকে ফোন করেছে, রাত্রি তখন বাজে 2টো। আচ্ছা আপনি কোথায় আছেন? এক্ষুনি ফ্ল্যাটে আসুন। হুম আমি বললাম, কি হয়েছে? আমি এখন স্টেজ করবো, আপনি যে করে স্টেজ থেকে নেমে আসুন। হুম আমি তড়ি ঘড়ি স্টেজ ফেজ করে ক্লাবের ছেলেদের বলে হুম, কয়ে হুম। আমি বাড়ি পৌঁছালাম। আচ্ছা পৌঁছে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। আমাদের ফ্ল্যাটের একজন কেয়ারটেকার হুম ছিলেন, হুম তার নাম যোগিন্দার। আচ্ছা সে ঠকঠক করে কাঁপছে, প্রচন্ড ভয় পেয়েছে। হুম প্লাস ওনারাও প্রচন্ড ভীত, তারাও কাঁপছে। তখন আমি যোগিন্দারকে বললাম, क्या हुआ तुम्हारे साथ, क्या हुआ बताओ। बोले दादा हमको छोड़ दीजिए, हम यहाँ और रहने वाला नहीं, হুম हमको छोड़ दीजिए। हम बोले ठीक है तुम चले जाओगे, कल सुबह ही चले जाओगे। হুম बोले, क्या हुआ तो बताओ। হুম ও বললো দাদা এরকম আমি ঘুমাচ্ছিলাম, ও একটু খেয়ে দিয়ে ঘুমাতো, হুম গভীর ঘুমাতো, কিন্তু আমার ঘুম হয়নি কারণ প্রচন্ড ধূপধাপ ধূপধাপ শুরু হয়েছে ফ্ল্যাটে। আচ্ছা আমাকে তখন বাকি ওনারা বলেছে তুমি দেখো। হুম আমি দেখতে গেছিলাম, আমি ছাদে গেছিলাম, ছাদে কাউকে পাইনি। আমি সিঁড়ি দিয়ে নামছি, আমার মনে হচ্ছে আমার পেছনে পেছনে নামছে কেউ। হুম। আমি ঘুরে দেখতে গেছি, আমাকে ধাক্কা মেরে দিয়েছে দাদা, আমি সিঁড়ি থেকে নিচে পড়েছি, আমার হাত পা ছড়ে গেছে। আপনি দেখুন। বাবা बोलो की হুম हाँ दादा हमको छोड़ दीजिए, हम और यहाँ नहीं गए, ये बिल्डिंग में कुछ ना कुछ है, बहुत खतरनाक कुछ है। হুম আসলে আমরা সবাই খুব ভীত হয়ে গেলাম। পরদিন তান্ত্রিক বাবুর কাছে গেলাম, বললাম যে চলুন আমরা সবাই মিলে টাকা দেবো, হুম আপনি কিছু করুন। প্রমোটারের কাছে গেছি, আচ্ছা কিছু হয়েছে কিনা বলো। হুম প্রমোটার তো বলবে না। সে তো স্বাভাবিক তান্ত্রিক ছাদের ওপরে হুম খুব বড় একটা পুজো করলো। আচ্ছা আচ্ছা আমার যতদূর মনে হয় তখন 2012 কি 14 হবে। হুম খুব বড় পুজো করলো, আমরা সবাই পুজোতে থাকলাম। পুজোর পরে এটা কেটে গেল। আচ্ছা আমাকে একটা জিনিস কি বলো। হয়েছিল? এটাই আমি আসছিলাম, এটাই আমি আসছিলাম যে আমি সাসপেক্ট করছিলাম যে তান্ত্রিক কি কিছু করেনি তো। না, আচ্ছা। কারণ যেহেতু তান্ত্রিক থাকে নিচে, সে তো বিভিন্ন রকম ক্রিয়া করেই বাড়িতে। হুম। এবার সেটার ফলে কিছু হয়নি বা সে ইচ্ছা করে কিছু করেছিল কিনা, কারণ দেখো তাদেরও তো একটা ইনকামের ব্যাপার থাকে। একদম ঠিক আছে, সে তো আর বিনা তোমার পয়সায় ধারণাটা একদম ভুল নয়। হুম সে তো নিজের একটা ভাবছে যে একটা ইনকামের একটা পথ থাকে ফ্ল্যাটটায়, যদি আমি এরকম কিছু করি সে তো নিজে সেফ থাকছে, সে তো তন্ত্র ক্রিয়া জানে। বাকি যারা রয়েছে এই যে বড় পুজো করা বা সেখান থেকে টাকা পয়সা আসা, আমার মাথা ওটাই স্ট্রাইক করছিল যে ও কিছু তো করেনি। তো তোমার কি মনে হলো তারপরে তুমি কিভাবে আসলে? ব্যাপারটা ওই ঘটনাটা, আমাদের বিল্ডিংটা একটা হরর বিল্ডিং হয়ে গেল হ্যাঁ এবং আশেপাশের সব গুঞ্জন শুরু হয়ে গেল। হুম। আশেপাশের হুম flat এ। হুম খবর এলো, হুম পারফেক্ট খবরটাই এলো। হুম যখন বিল্ডিং বানানো হয়েছিল আচ্ছা তখন একজন বিল্ডিং এ কাজ করার লোক, সে ওপর থেকে ও, প্লাস্টারিং করছিল, সে মরে ওখানেই পড়েছে, ওখানে পড়েই মারা গেছে। হুম তারপরে তান্ত্রিকের হাত ছিল না, না, তান্ত্রিকের হাত ছিল না, সে হয়তো বাঁচিয়েছে পরে। সে বাঁচালো। এবং এটা আমরা পরে ক্লিয়ার হলাম হুম যে ইয়েস, কিন্তু সেটা প্রমোটার আমাদের বলে, স্বাভাবিক। বলা উচিত ছিল। স্বাভাবিক, সে বলবে না, সে তো বিক্রি করতে পারবে না, না হ্যাঁ, তারও তো একটা প্রফিট আছে। এরকম অনেক ঘটনা আছে যেগুলো লোকে চেপেছে। আলটিমেটলি আমি ফ্ল্যাট বেচেও দিলাম, তার কিছুদিনের মধ্যে বেচে দিলাম।
আমি আর থাকবো, কারণ আমার সত্যি, আমি তোমাকে একটা কথা বলছি, যেখানে এই ধরনের ঘটনা ঘটে সেখানে কিন্তু আর্থিক সচ্ছলতা থাকে না। থাকে না, ঠিক ঠিক। আমার গান বাজনা একটু ছিল, আমি রাত্রে যখন বাড়ি ফিরতাম একটা আশঙ্কা নিয়ে ঢুকতাম, ভয় কাজ করতো, ভয়। সেটা তো আছেই দাদা। এবং আমি ওকে বলতাম তুমি আমাকে ওপরে পৌঁছে দাও। তা তুমি সিঁড়িতে উঠতো বা লিফটে আমি উঠতো? লিফট ছিল না, আচ্ছা, সিঁড়ি ছিল। আমি ভয় পেতাম, আমি ওকে বলতাম আমাকে তুমি ফ্ল্যাটে পৌঁছে দাও। তোমার মতন একটা মানুষ ভয় পাচ্ছে মানে ভাবা যাচ্ছে যে ওখানে কি রয়েছে। Yes. ব্যাপারটা তো সেইখানেই। তাহলে বাকি লোকদের কি অবস্থা যারা ওই ফ্ল্যাটে রয়েছে? আর এটা খুব গুড ডিসিশন নিয়েছো যে ওখান থেকে বেরিয়ে আসো, পেরেছো। আমি একদম কিছুদিনের পরেই আমি ওটা, কারণ আমি তোমাকে একটা জিনিস বলি, এরকম যখন কোনো সিচুয়েশন হয় না, তুমি হাজার বেরোনোর চেষ্টা করলে পরে সেই এন্টিটিটা তোমাকে বেরোতে দেবে না, ক্যাপচার করে রাখার চেষ্টা করবে। আমি একজনকে নিয়ে এসেছিলাম আমার ফ্ল্যাটে, আচ্ছা। সে আমার এসেই বলেছে জিতনে জলদি, কারণ এগুলো কি হয় না, মুসলিমরা খুব ভালো কাজ করে। আমি একজন আমার খুব পরিচিত, তাকে আমি খিদিরপুরে থাকেন, তাকে আমি এনেছিলাম, তিনি পুরো বাড়ি সার্চ করেছেন। আচ্ছা। সার্চ করে এসে আমাকে বললেন যে দাদা जितनी जल्दी हो आप यहाँ से चले जाइए, यहाँ मत रुको, और भी कुछ खराब होने वाला है। আমি এবং যাকে আমি বিক্রি করেছিলাম সেও শান্তিতে ছিল না। আচ্ছা। সেও বেঁচে গেছে। নিচের যারা ছিল বিল্ডিং ওনার বাড়ি, যারা ফ্ল্যাট কিনছো তারাও ফ্ল্যাট, তো বাস্তুটাই পুরো বিগড়ে আছে। আর একবার বাস্তু বিগড়ে গেলে পর সে বাস্তু ঠিক করা তুমি খুব ডিফিকাল্ট। চিন্তা করো, যে পড়ে তার মৃত্যু হয়েছে, তার ভালো করে সৎকার হয়নি না, অ্যাক্সিডেন্ট যেখানে হয় সেখানে সৎকার হয়ই না। এটা তো মানে আমরা কি বলে আত্মঘাতী, নাকি আত্মঘাতী নয়, এটা অ্যাক্সিডেন্টাল অপঘাত। তো এদের তো কোনো তোমার ওই শ্রাদ্ধ হয় না, এদের 3 দিনের কাজ কমপ্লিট, 12 বছর পরে তাদের শ্রাদ্ধ হয়। হ্যাঁ, তো সে 12টা বছর সে তো ওইখানেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। তো আর সে এই যে মারা গেছে, তার তো মৃত্যুটা তো আর কি তোমার ইয়ে করা ছিল না, মানে ধরা ছিল না যে উনি আজকে মরবে, উনি অপঘাতে মরেছে। এবার সে যখন বডি থেকে বেরিয়ে গেছে, তো সেও অবভিয়াসলি নিজেকে খুঁজছে কি হচ্ছে, সেও কনফিউজ, তারও ভিতরে একটা এনার্জি কাজ করছে, সেটাও প্রচন্ড ভাবে। হ্যাঁ, এটা 100% সত্যি কথা, যেখানে এরকম এন্টিটি থাকে সেখানে সবার আগে ফাইন্যান্সিয়াল লসেস হবেই। 100% আমার হয়েছে, আমার কেন, প্রত্যেকের হয়েছে। তারা প্রত্যেকে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু যাদের জমি ছিল তাদের থাকতেই হবে, তারা কোথায় যাবে? ঠিক, তাদেরকে সেই প্রতিক্রিয়া নিয়েই থাকতে হবে। এবং আমি পরে শুনেছি ওই তান্ত্রিকও চলে গেছে। এইটা আমাকে লেটেস্ট দিলে যে তান্ত্রিকও চলে গেছে, মানে এন্টিটিটা কতটা পাওয়ারফুল হতে পারে সেটা বোঝা গেল। মানে একজন তান্ত্রিকের ক্যাপাসিটি থাকে তাদেরকে চালনা করার, সেটা আমরা জানি, কিন্তু সেও যখন চালনা করতে পারছে না, সেও যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তার কাছে কোনো গতি থাকলো না, তারও কাজেতে নিশ্চয়ই এফেক্ট হয়েছে। ভালো এফেক্ট হয়েছে। এই নিয়ে আমি তোমাকে একটা কথা বলি, একটা ঘটনা জাস্ট কিছুদিন আগে আমার সঙ্গে ঘটেছে, মানে আমার সঙ্গে না, মানে আমি গেছিলাম একজনের বাড়িতে কিছুদিন আগে। আমার একজন ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, আমাকে এসে বলছে দাদা আমার বাড়িতে না প্রচন্ডভাবে প্রবলেম হচ্ছে, কারণ আমি বাস্তু দেখি, একটু প্যারানর্মাল জায়গাগুলো দেখতে চাই। তো ভদ্রলোক এসছে, এসে বলছে আমি কি অসুবিধাটা কি আছে, একটা বয়স 70+ আর কি। তো বলছে আমার ছেলে দিন দিন না প্রচন্ড ভাবে ড্রিঙ্ক করা শুরু করেছে, প্রচন্ড ভাবে। ঠিক আছে, মানে এরকম আমি কোনোদিন আগে দেখিনি। ড্রিঙ্ক করে মানুষের, কিন্তু ও এত ড্রিঙ্ক করছে বাড়িতে, আর বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছে। আর আমরা যখন বাড়িতে যাচ্ছি না, আমাদের নিজেদেরই নেগেটিভ ফিল হচ্ছে। তো ভালো কথা, বললাম যে আপনি প্লিজ আসুন একটু দেখুন। আমি গেলাম ওনার বাড়িতে, তো বাড়িতে ঢুকলাম, বাড়ির বাস্তু বিগড়ে রয়েছে। বিগড়ে আছে মানে কোনো কিছু চালান করেনি বা কিচ্ছু না, ঠাকুরঘরটা এমন জায়গায় রেখেছে যে জায়গায় ঠাকুরঘর রাখার কথা না। আর ওদের কিচেনটা এমন সাইডে আছে যেই সাইডটাতে মানে আগুনের দিক না, মানে আমরা তা বলি অগ্নিকোণ না, ক্লাশ করছে ওদিকের সঙ্গে। ওয়াটার এলিমেন্টের জায়গা ফায়ার এলিমেন্ট রাখলে যে জিনিসটা হয়,
তো ন্যাচারালি এই জিনিসটা হয়েছে, তো সারা বাড়ি আমরা বাস্তু করলাম। তারপরে বললো যে দাদা একটু প্যারানর্মাল যদি একটু ইনভেস্টিগেশন করো, তো আমরা মেশিন নিয়ে যাই। তো মেশিন নিয়ে সারা বাড়ি চেক করছি, কোনো রিডিং পাচ্ছি না, একদম সব মেইন সুইচ অফ টফ করা, কিছু পাচ্ছি না। ছেলের ঘরটায় গেলাম, ছেলের ঘরে গিয়ে দুটো জিনিস আমরা লক্ষ্য করলাম। একটা, আমার সঙ্গে যে থাকে সুশোভন, ও আমাকে বললো দাদা একটা জিনিস তুমি লক্ষ্য করেছো, এর বাথরুমের গেটটা আর বেডরুমের গেটটা সোজাসুজি আয়না বসিয়ে রেখেছে। তার মানে কি হলো, আয়না দিয়ে রিফ্লেকশন হচ্ছে, 4টে গেট তৈরি হয়ে গেল। এবার যখনই আমরা বলি যে 3খানা গেট পরপর থাকে, সেটাকে মৃত্যুদ্বার বলা হয়। বা যদি আয়না যদি প্যারালাল থাকে, যখনই ও একটা গেটওয়ে বানিয়ে ফেলছে, তো প্যারানর্মাল তো গেটওয়ে হয়েই যাচ্ছে। ভালো কথা, ভেরি গুড অবজারভেশন। কারণ তাহলে চলো ওর ঘরটাই একবার সার্চ করি আমরা। তো ইনভেস্টিগেশন যখন শুরু করছি, মেশিন দিয়ে যখন চেক করছি, ও ঠিক আলমারি থেকে রিডিং মারা স্টার্ট করেছে। সারা বাড়িতে কোনো রিডিং নেই, ওর আলমারি থেকে একটা অদ্ভুত নেগেটিভ রিডিং দিচ্ছে, লাল হয়ে যাচ্ছে, মানে পুরো মেশিন আমার লাল হয়ে যাচ্ছে। পাশের আলমারিতে দেখছি অতটা থাকছে না, 3খানা দাগ। এইটাই আসছি 5খানা দাগ। জিজ্ঞেস করলাম যে কোনো কিছু আছে, ব্যাটারি বা রেডিয়েশন জাতীয় কোনো কিছু রেখেছেন আলমারির ভিতরে? বলছে না, আমার আলমারির ভিতরে কিছু নেই। 100% আপনার আলমারিতে কিছু একটা রয়েছে। ঠিক আছে, স্বাভাবিক। তারপরে তো পরবর্তীকালে সে খুঁজে একটা এমন একটা লকেট পেয়েছে, যে কোনো কেউ ক্রিয়া করে তাকে হয়তো দিয়েছিল, সেই লকেটের থেকে তো রিডিং দিচ্ছেই। এইবার আমার মাথা ঘুরে গেছে, একটা জিনিস দেখেছি, এটা নয় তন্ত্রক্রিয়া করেছে বা কিছু একটা, এটা তো জলে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আসল কেসটা পরবর্তীকালে বুঝতে পারলাম। আমার শুনুন তো, আপনার ঠাকুর ঘরটা একটু দেখান আমাকে। আমার না কিছু একটা মনে হচ্ছে আপনার ঠাকুর ঘরের কিছু একটা ঠিক নেই। আমি পুরোপুরি ঢুকতে পারিনি। এবার উনি ঠাকুর ঘর খুলে দিয়েছে, মানে খুলে আমার মাথা ঘুরে গেছে দেখে। ঠাকুর ঘরের সঙ্গে একদম লাগোয়া দেওয়াল হচ্ছে ওদের বাথরুম, ঠিক আছে? আর যেই দেওয়ালটার মধ্যে মা কালীর ছবি রেখেছে, সেইটার সঙ্গে অ্যাটাচ কোমর। এইবার আমি বলছি, এটা আপনি কি করেছেন? আপনি বাথরুম করছেন, মা কালীর পুজো করছেন, আমরা মা কালীর ভক্ত। এবার আমি যদিও বা এগুলো বলি, অনেকেই বলে থাকি যে দেখো বাড়িতে দশ মহাবিদ্যার কোনো ঠাকুরের ছবি এরভাবে রেখো না, সব পুজো করতে করতে হয়, আর এফেক্ট কিন্তু হয়। যদি ভুল পুজো হয়, এফেক্ট কিন্তু তুমি বুঝতে পারবে। এবার ভদ্রলোক মাথা হাত দিয়ে বলছে, মানে ভদ্রলোক পুরো পরিবার মাথা হাত দিয়ে এখন বুঝতে পারছে যে কি কি করে রেখেছি। এইবার আমি ওনাকে বললাম, ভূতুরে কেস তো পরে হবে আপনার, আগে আপনি বলুন আপনি মা কালীকে রেখেছেন এমন জায়গায়, মা কালীকে আমরা কি অর্পণ করি? মদ অর্পণ করি। আপনার ছেলে খাচ্ছে কি, কিসে ডুবে আছে? দারুণ। বলছে ঠিক বলেছেন তো দাদা। আল্লাহ, আপনার তো বংশ ক্ষতিই করবে। মা কালী খেপে গেলে মা ওটাই করে। আপনার ছেলে মদ খাচ্ছে, আচ্ছা, মা কালী সাগরে তোরা কারা? হ্যাঁ, ডাকিনী, যোগিনী, শাকিনী, প্রেত, এরাই ঘোরাঘাট। তো আপনার ভাগ্য ভালো যে হয়তো কোনো এন্টিটি পাঠিয়েছে আপনাকে ভয় দেখানোর জন্য, বা আপনি যে কাজটা করেছেন এটার জন্য, তো মা কালীই করাতে পারে এটা। সে আপনি কখনো ওই অ্যাঙ্গেল দিয়ে বলে, আমার তো ওই অ্যাঙ্গেল দিয়ে দেখিনি, মানে পিকুলিয়ার, আমরা ইমিডিয়েটলি এটার প্রতিক্রিয়া করুন। তো এই যে লোকেরা যে মা কালী যে বলে না, মা কালীর পুজো করছে, একটু ভুল যদি পুজো করে ফেলে, হয়ে গেল। এই তান্ত্রিকও হয়তো বেরিয়ে এসছে এই কারণে যে অপঘাতে যে মৃত্যুটা হয়েছে এই ভদ্রলোকের, সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছিল সেইখানে। কারণ কি, তার পরপর তো ওখানে কোনো কাজ হয়নি, না ভিটে মাটিতে কোনো পুজো হয়নি, কিচ্ছু হয়নি। উনি আরো স্ট্রং হয়ে গেছেন। ইনিও দেখছে যে আমি কতই বা করবো, একে যদি আমি ক্যাদ না করতে পারি, তাহলে আমার বেটার, আমি বেরিয়ে যাই এখান থেকে, আমার সাধনাও নষ্ট হয়। একদম কারণ ওরা সাধনাও নষ্ট করে দিচ্ছে। একদম। এরকম ঘটনা ঘটতে পারে। আর এরকম বহু জায়গা আছে যেখানে প্রচুর লোকেরা বাস্তু না দেখে, ব্যাকগ্রাউন্ড সার্চ না করে ফ্ল্যাট কিনে ফেলছে। আর তাদের ক্ষতিটা কোথায় হয়, যে পরবর্তীকালে তারা ওখান থেকে বেরোতেও পারছে না, কারণ অলরেডি ইনভেস্ট করে দিয়েছে। তো তারা ওখান থেকে বেরোতেও পারছে না, অথবা কোথাও থাকতে হচ্ছে। কিন্তু তুমি দারুণ রেমেডি দিয়েছো ওনাকে। এগুলো খুঁজতে হয়, মানে লোকে গিয়ে না আজকাল ভূত খোঁজার তালে বা কিছু জিনিস খোঁজার তালে না এমন করে ফেলে যে হ্যাঁ আছে, ভূতই আছে। তুমি দেখো, রিসার্চ করে দেখো আদৌ ভূত আছে কিনা, আছে কিনা, আদৌ আছে কিনা, মানে পয়সা আমার করে। আমার ধীরে ধীরে একটা জিনিস হয়ে গেছে। হুম এখন আমি ধরো যেখানে বাইরে যাই, হুম আমি গন্ধ পাই। হুম এটা তো আছেই। কোথায় নেগেটিভ আছে আমি গন্ধ পাই। পচা গন্ধ, দুর্গন্ধ, এরকম কিছু না কিছু আসবে। কোথাও আমি রুমে আমাকে তো কোথাও বাইরে গিয়ে হোটেলে থাকতে হয়, আমি হোটেলে ঢুকেই বলে দেবো যে না এটা ঠিক নেই।
তোমার সঙ্গে তো এরকম অনেকও হয়েছে, তোমাকে এরকম প্রচুর দিয়েছে। ঘটেছে। হুম, আমি হোটেলে ঢুকে আগে গিয়ে টয়লেট দেখি, ঠিক, এ একদম ভালো কাজ একদম। আমি আগে টয়লেট খুলি, আগে টয়লেট দেখি, হুম আমি হোটেলে গিয়ে আগে পড়ে নিই, হুম এবং আমি তৎক্ষণাৎ খবর পেয়ে যাই যে এটা রং না এটা রাইট। যে তোমার অরাটাও স্ট্রং, আর তুমি এই জিনিসগুলো ফিলও করতে পারো। তার জন্য তোমার একটা সেফ সাইড আছে যে তুমি যে কোনো জায়গায় আননোন জায়গায় গেলে পর তুমি ঠিক বুঝে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আমার সঙ্গে অনেক জায়গা হয়েছে, এখনো হয়েছে, আমি কিছুদিন আগেও খবর পেয়েছিলাম। আগেই হয়েছে। আমি কোনো রাত্রে নাইট স্টে বলেছি, হুম আমি নাইট স্টে করিনি। আমি কোনো মতে ওখানে রেডি হয়েছি, কোনো মতে রেডি হয়েছি, হুম শো করেছি, জামা কাপড় ছেড়েছি, ব্যাক টু কলকাতা। হুম কারণ আমি চট করে রাত্রিবেলা ট্রাভেল করতে চাই না। হুম হাইওয়ে রাত্রিবেলা ইজ ডেঞ্জারাস। ঠিক। হাইওয়েতে রাত্রিবেলা অনেক কিছু ঘটে, আমি অনেক কিছু অনেক হাইওয়েতে দেখেছি। একটা ছোট্ট ঘটনা বলে দাও হাইওয়ে নিয়ে। আমার মনে হচ্ছে এটা বাসন্তী হাইওয়ে। আচ্ছা। আমি বাসন্তী থেকে শো করতে গেছি, হুম ফিরছি যখন ড্রাইভার আমি পেছনে বসি, হ্যাঁ, একজনকে দাঁড়িয়ে আছে। হুম বাসন্তী হয়তো খুব বড় নয়, না, হুম মোটামুটি দুটো গাড়ি যায়, ঠিক ঠিক। আপ ডাউন, দাঁড়িয়ে আছে। এত রাত্রে একটা মহিলা সকাল পেছন ফিরে দেখি ওটা নেই, হ্যাঁ। নেই। আমি ড্রাইভার বলছি তুই কি দেখেছো? হুম ড্রাইভার বলছে দাদা সিধে তাকান, কোনো দিকে পেছনে তাকাবেন না, সিধে তাকান, সিধে চলুন। ইসলামপুর থেকে ফিরছি, হুম মালদা আসছি, হুম বিভৎস জিনিস দেখেছি, বিভৎস। তুই হাইওয়েটা এমনিও প্রচন্ড খারাপ। কোনো হাইওয়ে ভালো না রাত্রিবেলা। আর কি দেখেছিল এখানে বিভৎস জিনিস? আমি সেটা কি বলবো ক্যামেরার সামনে, হুম বিভৎস জিনিস দেখেছি। কিন্তু আমার ড্রাইভার বলছে দাদা কোনো দিকে তাকাবেন না, সোজা তাকান। আচ্ছা না, একটা বিভৎস মুখ দেখেছি। হুম ইসলামপুর তো মালদা, এটা ঠিক কথা যে হাইওয়ে একদমই সেফ। সামনে দাঁড়িয়ে রয়েছে, হুম অন্তত 90-তে গাড়ি যাচ্ছে, হুম তার উপর দিয়ে গাড়ি রান করে চলে গেছে। আমি শুধু ড্রাইভারকে বললো এটা কি হলো, বলে দাদা সোজা তাকান একদম, কোনো দিকে তাকাবেন না, সোজা তাকান, আমাকে কেউ থামাতে পারবে না। তুমি ফিল করো তো হাইওয়ে গুলো ঠিক? আমি অনেক জায়গায় ফিল করতে পারি হাইওয়ে তো খুব ডেঞ্জারাস। কারণ আমি বলছি কত মৃত্যু হচ্ছে বলতো হাইওয়েতে, এক্স্যাক্টলি, কত অপঘাতে মৃত্যু হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে তারা কোথায় যাচ্ছে? তারা তো ওখানে যাচ্ছে। আর স্পেশালি রাত্রির বেলা, দিনের বেলাও অনেক জায়গায় আছে যেখানে তো পচা দুর্গন্ধ পেয়ে যাবে, মানে ঠিক। আশেপাশে তুমি দেখছো ধান খেতে কিন্তু পচা দুর্গন্ধ এসে পাবে। তো রাতে আরো বেশি হয়। যখন এটা ঠিক ডিসিশন যে রাতে আমি কোথাও দাঁড়াবো না, মানে আমি হাইওয়েতে কোথাও দাঁড়াই না, আমি একদম বলি যে চলো ভাই কোনো ভালো হোটেলে চলো, মানে দাওয়াতে চলো, সেখানে যা হলে হবে। কিন্তু আমি মানে ধরো টয়লেট করার জন্য কিংবা কিছু, আমি রাত্রে কোথাও দাঁড়াই। আমি এত ট্রাভেল করি তো, একদম আমি রাত্রে একদম, কারণ সেটা আমার ফিরতে হবে রাত্রে জানি, কারণ আমার ঘরে রাত্রে থাকার জায়গা নেই। ঠিক ঠিক। আমি ড্রাইভারকে বলছি ড্রাইভার কোথাও দাঁড়াবে না। এমনিও ড্রাইভাররা দাঁড়াতেও চায় না, ওরাও আমাদের থেকে ভালো জানে, ওরা দিন রাত দেখছে আসছে, ওরাও ফিল করতে পারে। একদম বলে দাদা না কোথাও দাঁড়াবো না, একদম সোজা কলকাতা। আমি তো এপিসোডটা করে তোমার সঙ্গে খুব ভালো লাগলো, কারণ তোমার আদার সাইডটা দেখে মানে এত এত কিছু ভয়ানক জিনিস তোমার সঙ্গে ঘটেছে, এত জিনিস তুমি ক্রস করেছে। এতদিন ধরে কি হয়েছে, লোকেরা এসে অন্য কারোর ঘটনা আমাদেরকে জানিয়েছে যে অমুকের সঙ্গে ঘটেছে, কিন্তু তোমার সঙ্গে ঘটা যে ভৌতিক ঘটনাগুলো তুমি যেগুলো ফিল করেছো, তোমার মধ্যে সেই জিনিসটা রয়েছে যে তুমি বুঝতে পারো, ফিল করতে পারো। করতে পারি একটা আলাদা সাইডই দেখলাম, মানে লোকে এই পডকাস্টে বেরোনোর সময় তোমার একটা আদার সাইড দেখতে পাবে যখন বেরাবে, মানে
তারাও স্টান হয়ে যাবে, এত কিছু ঘটেছে। আমি জানি আমার কাছে অনেক ফোন আসবে, কিন্তু আমি তো এগুলো কাউকে শেয়ার করতে পারবো না। আমি তোমাকেই শেয়ার করতে পারবো। একদম, আমি এই ঘাটি ঘেরে বসে আছি, এই জিনিসটা আমার ভালো লাগে। আর যখন তোমার সঙ্গে কথা বলেছিলাম, তো তখন যে জিনিসগুলো আমি পেয়েছি তোমার কাছ থেকে, আমার বলছে না এটা আসার দরকার। কারণ তোমার একটা ইমেজ আছে, লোকে তোমায় চেনে, কিন্তু তোমার একটা অন্য সাইড যেগুলো তুমি অ্যাকচুয়ালি ফিল করেছো, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে ঘটেছে, সেগুলো আমি চাই দর্শক দেখুক যে হয় এইগুলো ঘটে। ঘটে তো, অনেকে আছে বলে ভুল মারছে, আজও ঘটে। এখনো ঘটবে। হ্যাঁ, শহরে কম ঘটে কারণ এত জনবসতি থাকে, কম ঘটে। Exactly. জায়গা তুমি যাও, হাইওয়েতে গেলে পর, রাত্রিবেলা গেলে পর, 12টা 1টা 2টোর সময় দেখো, কিছু না কিছু তো তুমি পাবে। দাদা অনেক হোটেলও সেফ নয়। না, তুমি দেখো হোটেলেও তো বিভিন্ন হোটেলে বিভিন্ন কেচ্ছা হচ্ছে, কাণ্ড কারখানা তো হচ্ছেই, অনেকে মারা যাচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। তো যারা মারা যাচ্ছে হঠাৎ বা মেরে দেওয়া হচ্ছে, তারা তো রিভেঞ্জের জন্য ওখানেই পড়ে থাকছে। আমারই হয়েছে গেছে। তবে আর ওখানে তো আরো ইজি জিনিসগুলো। বাথটাবে জল খুলে যাচ্ছে, হুম আর ওদের দরজা লকিং সিস্টেম অন্যরকম। হুম লক করে এসছি, সেই লক খুলে যাচ্ছে। মানে এখানে রাত কাটানোটাও একটা অ্যাডভেঞ্চার। অসম্ভব ব্যাপার। আমি অনেকবার গিয়ে বাথটাব বন্ধ করেছি, দরজা বন্ধ, তারপরে আর পারিনি। তখন আমার নিজের শরীরই ভারী হয়ে আসছে, আমি লবিতে চলে এসেছি। পরের দিনটা যেটা যায়, এটা হওয়ার পর সেটা অন্যরকম। মানে তোমার শরীরও দিচ্ছে না, তোমার যেতেও ইচ্ছা করছে না, তুমি পুরো শেষ, তোমার এনার্জি পুরো পরের ড্রেন আউট। দিনটা যা হয় না, ওই যে একটা ভীতি থেকে যায় যে শো করে আবার এখানেই আসতে হবে, এটা একটু ডেঞ্জারাস। দাদা খুব ভালো লাগলো এপিসোডটা করে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। আমাদের দর্শকরাও খুব এনজয় করেছে আজকে তোমার এই যে ঘটনা তুমি যেগুলো বলে তোমার সঙ্গে ঘটেছে, সেগুলো আমাদের দর্শকেরও খুব ভালো লাগবে। তোমার কাছে অসংখ্য ফোন আসবেই, এবারে অনেকেই ফোন করবে। হ্যাঁ, আবার তোমার সঙ্গে একটা পডকাস্ট করার আমার ইচ্ছা রইলো, কারণ তোমার সঙ্গে প্রচুর ঘটেছে। আর সেগুলো আস্তে আস্তে আমরা চাইবো যে আরো আরো লোকেরা জানুক যে কিরম কিরম। এতক্ষণ তো আমরা ইন্ডিয়ার ঘটনা করেছি, পরে এপিসোডে তো বিদেশের ঘটনাগুলো করবো। যখন তুমি মিউজিক্যাল ট্যুরে যখন গেছিলে, অনেক অনেক তো তখন কি কি ঘটেছিল, আর তখন তুমি কি করে, এখানে তো নিজের জায়গা, বাঁচার তো অপশন আছে, ওখানে তুমি কি করে সার্ভাইভ করলে, কি করে তুমি করলে। কারণ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানকার লোক, এখানকার ভূত যারা আছে, যেগুলো ভূতের কথা বলি, তারা আমাদের ইন্ডিয়ান মন্ত্রতে কাবু হয়ে যায়। ওখানে গিয়ে তুমি কি বইতে পড়ে তুমি মন্ত্র পড়বে, আর ওরা কি বুঝবে? কারণ ওরা বাইবেল ছাড়া কিছু বোঝে না, তোমার কাছে বাইবেলের নলেজ তো নেই। তাহলে তুমি কি করে ওই জায়গা থেকে বেঁচে ফিরলে বা কি করলে, সেটা একটা মিস্ট্রি থাকবে। এটা একটা ঠিক কথা। সেটা আমি একটা নতুন এপিসোডে করতে চাই, সেই মিস্ট্রিটা নিয়ে। কারণ এখানে তো হনুমান চালিসা চলবে, ওখানে কি হনুমান চালিসা চলবে? হ্যাঁ চলে তো, চলে, কিন্তু ভূতগুলো কি বুঝতে পারবে ওটা হনুমান এই চালিসা? হচ্ছে কথা। তো এটা নিয়ে আমি একটা নতুন একটা এপিসোড করবো তোমার সঙ্গে। এটা শুধু হবে আমাদের ফরেনে যেই সব ঘটনাগুলো ঘটেছে তোমার সঙ্গে, সেগুলো জানতে। আজকে আমাদের অলমোস্ট আমাদের এপিসোডটা শেষের দিকে হয়ে গেছে। দারুণ লাগলো দাদা তোমার সঙ্গে এপিসোডটা করে। আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই জানাতে ভুলবেন না, নিচে কমেন্টস করতে ভুলবেন না কোথা থেকে দেখছেন। আর আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে আর আপনারা চাইছেন আমাদের চ্যানেলে এসে শেয়ার করতে, তোমাদের নিচে দেওয়া নাম্বারে আপনি ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমরা ওখান থেকে বেছে নেবো ঘটনা আর ডেকে নেবো আমাদের সঙ্গে একটা শুট করার সুযোগ, যেখানে আপনি আমাদের ভিউয়ার্সকে আপনার ঘটনা অবশ্যই শেয়ার করবেন। তো আর নিচে আমাদের সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের প্রত্যেকটা এপিসোড শুনবেন। কারণ আমাদের চ্যানেলে সব রকম ভৌতিক ঘটনা, স্পিরিচুয়াল ঘটনা আর অকাল্ট নিয়ে আমরা ঘটনা নিয়ে আসি। তো দেখা হবে আবার একটা নতুন এপিসোডের সামনে, শুক্রবার ঠিক রাত 9টার সময়। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।